ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম এডমিশন ফিজিক্স ক্লাস নিয়ে। আজকে আমরা পড়ব পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র, চতুর্থ অধ্যায়, তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ও চৌম্বকত্ব। সবাই খাতা কলম বের করো। আমি হোয়াইট বোর্ড যে সূত্রগুলো লিখবো সেই সূত্রগুলো খাতায় তোলো। প্রথমে আমরা পড়ব বায়োট সেভার্টের সূত্রের প্রয়োগ। বায়োট সেভার্টের সূত্রের প্রয়োগ। বায়োট সেভার্টের সূত্রের প্রয়োগ। এক, বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে। বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র মানে বি ইকুয়াল মিউ নট এনআই বাই 2r সোজা তারের ক্ষেত্রে বি ইকুয়াল মিউ নট আই বাই 2 পাই এ। এখানে এই বি হলো চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক আবেশ বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। এর একক হলো টেসলা। একক হলো টেসলা। এক টেসলা সমান 1 ওয়েবার পার মিটার স্কয়ার বা 10⁴ গাউস। 1 টেসলা সমান 1 ওয়েবার পার মিটার স্কয়ার বা 10⁴ গাউস। মিউ নট হলো চৌম্বক ক্ষেত্রের ভেদ্যতা। মিউ নট হলো চৌম্বক ক্ষেত্রের ভেদ্যতা। এর মানটা তোমাদের মুখস্থ 4π10⁻⁷ টেসলা মিটার পার এম্পিয়ার। মিউ নটের মানটা তোমাদের মুখস্থ। এন পাক সংখ্যা। আই তো তড়িৎ প্রবাহ লেখা দরকার নাই। আর ব্যাসার্ধ। এ দূরত্ব। তাহলে তুমি এই চৌম্বক ক্ষেত্রের মান বের করার সূত্র কয়টা পাইলা? দুইটা। একটা বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে আর একটা সোজা তারের ক্ষেত্রে। বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে তোমার চৌম্বক ক্ষেত্রের সূত্র কি? মিউ নট এনআই বাই 2r। আর লম্বা সোজা তারের ক্ষেত্রে সূত্র কি? মিউ নট আই বাই 2 পাই এ। এখন যদি তুমি দেখো প্রশ্ন পরে যদি না বুঝো যে বৃত্তাকার না সোজা তার, এমন অঙ্ক যদি থাকে যে প্রশ্নটা পরে বোঝা যাচ্ছে না এটা কি বৃত্তাকার না সোজা তার, সেই ক্ষেত্রে যদি প্রশ্নের মধ্যে পাক সংখ্যা থাকে, পাক সংখ্যার মান দেওয়া থাকলে তুমি বৃত্তাকার সূত্রটা ইউজ করবা, আর পাক সংখ্যার মান দেওয়া না থাকলে সোজা তারটা ইউজ করবা। আমি কি বলছি তুমি অবশ্যই বুঝতে পারছো। যদি এমন প্রশ্ন থাকে যে তুমি প্রশ্নটা পরে বুঝতেছো না এটা বৃত্তাকার নাকি সোজা তার, সেই ক্ষেত্রে তুমি মান দেখে বুঝতে চেষ্টা করবা। যদি প্রশ্নের মধ্যে পাক সংখ্যার মান থাকে সূত্র কি হবে? মিউ নট এনআই বাই 2r। আর যদি সোজা তার হয়, সোজা তারের ক্ষেত্রে সূত্র কি? মিউ নট আই বাই 2 পাই। আরেকটা সূত্র আছে চৌম্বক ক্ষেত্রের একটা সূত্র আছে, সেটা হলো সলিনয়েডের ক্ষেত্রে।
নয়েডের ক্ষেত্রে মানে সিলিন্ডারের ক্ষেত্রে মানে সিলিন্ডারের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র সূত্র হলো মিউ নট এন আই। এখানে এই স্মল এনটা হলো প্রতি মিটার দৈর্ঘ্যে পাক সংখ্যা। এই স্মল এনটা হলো প্রতি মিটার দৈর্ঘ্যে পাক সংখ্যা। তাহলে চৌম্বক ক্ষেত্রে সূত্র তুমি দেখলে কয়টা? তিনটা হয়ে গেছে, তাই না? যদি প্রশ্নের মধ্যে বৃত্তাকার কুণ্ডলী বলে সূত্র কি? মিউ নট এন আই বাই টু আর। যদি প্রশ্নের মধ্যে সুজাতার বলে সূত্র কি? মিউ নট আই বাই টু পাই। আর যদি সলিনয়েড বলে, সলিনয়েডের সূত্র কি? মিউ নট এন আই। এই স্মল এনটা কি? প্রতি মিটার দৈর্ঘ্যে পাক সংখ্যা। চৌম্বক ফ্লাক্স ফাই ইকুয়াল বিএ। চৌম্বক ফ্লাক্স ফাই ইকুয়াল বিএ। চৌম্বক ফ্লাক্সের একক হলো চৌম্বক ফ্লাক্সের একক হলো ওয়েবার। চৌম্বক ফ্লাক্সের একক হলো ওয়েবার। তাহলে পরীক্ষায় যদি এমসিকিউ আসে তোমাকে ভালো করে খেয়াল করতে হবে যে প্রশ্নের মধ্যে কি চৌম্বক ফ্লাক্স বলছে নাকি চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বলছে। যদি চৌম্বক ফ্লাক্স ঘনত্বের একক চায়, চৌম্বক ফ্লাক্স ঘনত্বের একক হলো ওয়েবার পার মিটার স্কয়ার বা টেসলা। চৌম্বক ফ্লাক্স ঘনত্বের একক কি? ওয়েবার পার মিটার স্কয়ার বা টেসলা। আর চৌম্বক ফ্লাক্সের একক হলো ওয়েবার। তাহলে চৌম্বক ফ্লাক্সের একক কি? ওয়েবার। আর চৌম্বক ফ্লাক্স ঘনত্বের একক কি? ওয়েবার পার মিটার স্কয়ার। এগুলো কিন্তু খেয়াল করতে হবে। চৌম্বক বল F ইকুয়াল কিউ ভিবি সাইন থিটা। F ইকুয়াল কিউ ভিবি সাইন থিটা। F ইকুয়াল আই এল বি সাইন থিটা। F ইকুয়াল মিউ নট I1 I2 L বাই 2 পাই ডি। তাহলে আমি চৌম্বক বলের সূত্র লিখলাম কয়টা? তিনটা। চৌম্বক বলের সূত্র লিখলাম কয়টা? তিনটা। যদি প্রশ্নের মধ্যে বেগের মান দেওয়া থাকে, তাহলে তুমি চৌম্বক বলের সূত্র ইউজ করবা কিউ ভিবি সাইন থিটা। যদি প্রশ্নের মধ্যে দৈর্ঘ্যের মান দেওয়া থাকে, দৈর্ঘ্যের মান দেওয়া থাকে তাহলে তুমি চৌম্বক বলের সূত্র ইউজ করবা আই এল বি সাইন থিটা। আর যদি প্রশ্নের মধ্যে তড়িৎ প্রবাহের মান থাকে, তড়িৎ প্রবাহের দুটি মান থাকে, যদি প্রশ্নের মধ্যে তড়িৎ প্রবাহের দুটি মান থাকে, সূত্র ইউজ করবা মিউ নট I1 I2 L বাই কত? 2 পাই ডি। এটা হলো দুটো সমান্তরাল পরিবাহী, এর মধ্য দিয়ে I1 তড়িৎ প্রবাহিত হচ্ছে, এর মধ্য দিয়ে I2 তড়িৎ প্রবাহিত হচ্ছে। এটা দুটো সমান্তরাল পরিবাহীর মধ্যবর্তী দূরত্ব ডি। কত? ডি। তাহলে কি বললাম যে যদি প্রশ্নের মধ্যে বেগের মান থাকে, তাহলে তুমি চৌম্বক বলের সূত্র কোনটা ইউজ করবা? আই এল বি সাইন থিটা। যদি প্রশ্নের মধ্যে দৈর্ঘ্যের মান থাকে, তুমি সূত্র কোনটা ইউজ করবা? আই এল বি সাইন থিটা। এবং যদি দুটি সমান্তরাল বিদ্যুৎবাহী তারের মধ্যবর্তী দূরত্ব আর হয়, মধ্যবর্তী দূরত্ব ডি হয়, মধ্যবর্তী দূরত্ব যদি কি হয়? ডি হয়, এবং I1 I2 প্রবাহের জন্য এল দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বলটা
দুটি সমান্তরাল বিদ্যুৎবাহী তারের মধ্যবর্তী দূরত্ব ডি এবং I1 I2 প্রবাহের জন্য এল দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বল সূত্র কি মিউ নট I1 I2 L বাই কত 2 পাই ডি। তাহলে বেগের মান দেওয়া থাকলে চৌম্বক বলে সূত্র কোনটা ইউজ করতেছো কিউ ভিবি সাইন থিটা। দৈর্ঘ্যের মান দেওয়া থাকলে কোনটা ইউজ করতেছো আই এল বি সাইন থিটা। আর যদি দুটি সমান্তরাল পরিবাহীর মধ্যবর্তী দূরত্ব ডি এবং I1 I2 প্রবাহের জন্য I1 I2 প্রবাহের ক্ষেত্রে L দৈর্ঘ্যের জন্য চৌম্বক বলটা কি হবে মিউ নট I1 I2 L বাই ডি 2 পাই ডি। মানে এটা এত সাহিত্য না বলে আমি কি বলছি যদি তড়িৎ প্রবাহের মান দুইটা থাকে তাহলে এই সূত্রটা ইউজ করবা। একক দৈর্ঘ্যে চৌম্বক বল, এটা তো L দৈর্ঘ্যে, একক দৈর্ঘ্যে কি হবে F বাই L, এলটা নিচে একক দৈর্ঘ্যে মিউ নট I1 I2 বাই 2 পাই ডি। একক দৈর্ঘ্যের চৌম্বক বল F বাই L মিউ নট I1 I2 বাই কত 2 পাই ডি। আচ্ছা, এখন এই চৌম্বক বলের মান সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে সেটা কার উপর নির্ভর করতেছে থিটার উপর। এই চৌম্বক বলের মান সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে কার উপর নির্ভর করতেছে থিটার উপর। তাহলে সাইন থিটার সর্বোচ্চ মান কত? সাইন থিটার সর্বোচ্চ মান হলো 1। সাইন কত ডিগ্রি মান 1, সাইন কত ডিগ্রি মান 1 90 ডিগ্রি মান 1। তার মানে চৌম্বক ক্ষেত্রে তোমার এই থিটার মান যদি কত ডিগ্রি হয় 90 ডিগ্রি হয় তাহলে চৌম্বক বলের মান সর্বোচ্চ হবে। চৌম্বক ক্ষেত্রের সাথে উৎপন্ন কোণ লিখলে সুন্দর হয়। চৌম্বক ক্ষেত্রের সাথে উৎপন্ন কোণ 90 ডিগ্রি হলে, চৌম্বক ক্ষেত্রের সাথে উৎপন্ন কোণ 90 ডিগ্রি হলে চৌম্বক বলের মান সর্বোচ্চ হবে। বাচ্চারা তুমি তো বুঝতেই পারতেছো যে এই বলের মান সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে সেটা কার উপর নির্ভর করে থিটার উপর। তাহলে সাইনের সর্বোচ্চ মান কত 1, সাইন কত ডিগ্রি মান 1 90 ডিগ্রি মান 1। তার মানে এই থিটার মান যদি কত ডিগ্রি হয়, থিটার মান যদি 90 ডিগ্রি হয় এই চৌম্বক বলের মান কি হবে সর্বোচ্চ হবে। এটাও কিন্তু এমসিকিউতে আসে, থিটার মান কত ডিগ্রি হলে 90 ডিগ্রি হলে চৌম্বক বলের মান সর্বাধিক হবে। আরেকটা কথা, লরেন্জ বলটা হলো তোমার তড়িৎ বল আর চৌম্বক বলের সমষ্টি। লরেন্জ বল হলো তড়িৎ বল এবং চৌম্বক বলের সমষ্টি। তাহলে এই যে তোমার তড়িৎ বল, তুমি স্থির তড়িৎ অধ্যায়ে পড়ছো তড়িৎ বল কি F ইকুয়াল কিউই। আর এই চৌম্বক বল তুই মাত্র পড়ছো কিউ ভিবি সাইন থিটা, চৌম্বক বল কিউ ভিবি সাইন থিটা। তাহলে এই কিউ ভিবি সাইন থিটা যা কথা, এই যে ভিবি সাইন থিটা যা কথা আর ভি ক্রস বি তো এক কথাই। এই যে ভিবি সাইন থিটা যা কথা আর ভি ক্রস বি তো এক কথাই। এখন আমি যদি কিউ কমন নিই তাহলে সূত্রটা কি হয়ে গেল ই প্লাস ভি ক্রস বি। তাহলে শুধুমাত্র তড়িৎ বল F ইকুয়াল কিউই, শুধুমাত্র চৌম্বক বল F ইকুয়াল কিউ ভিবি সাইন থিটা। কারণ যদি এমন হয় যে এখানে তড়িৎ বলও আছে চৌম্বক বলও আছে তখন যে বলটা সেটাকে কি বলি আমরা লরেন্জ বল। তাহলে লরেন্জ বলটা কি তড়িৎ বল এবং চৌম্বক বলের সমষ্টি। তড়িৎ বলের সূত্র কি F ইকুয়াল কিউই, চৌম্বক বলের সূত্র কি কিউ ভিবি সাইন থিটা। এই যে ভিবি সাইন থিটা মানে কি ভি ক্রস বি, কিউটা কমন নিলাম, এটা হলো লরেন্জ বল। এই সূত্রটাই কিন্তু পরীক্ষায় আসে, এই সূত্রটাই কিন্তু পরীক্ষায় আসে। নিচের কোনটি লরেন্জ বলের সঠিক সূত্র, নিচের কোনটি লরেন্জ বলের সঠিক সূত্র। আচ্ছা,
হল বিভব, হল বিভব, হল বিভব হলো কোনো একটি তড়িৎ ক্ষেত্রকে আমরা যদি চৌম্বক ক্ষেত্রে স্থাপন করি, কোনো একটি তড়িৎ ক্ষেত্রকে আমরা কি করি, চৌম্বক ক্ষেত্রে স্থাপন করি, তাহলে তাদের উভয়ের মধ্যে একটি চৌম্বক, উভয়ের মধ্যে একটি বিভব পার্থক্যের সৃষ্টি হয়, একটা বিভব পার্থক্যের সৃষ্টি হয়। এই বিভব পার্থক্যটাকে বলি আমরা হল ভোল্টেজ, আর এই ক্রিয়াটাকে বলি আমরা হল ক্রিয়া। একটা তড়িৎ ক্ষেত্রকে যদি আমরা কি করি, চৌম্বক ক্ষেত্রে স্থাপন করি, তাহলে তাদের উভয়ের মধ্যে একটি বিভব পার্থক্যের সৃষ্টি হয়। এই বিভব পার্থক্যটাকে বলি আমরা হল বিভব বা হল ভোল্টেজ, আর এই ক্রিয়াটাকে বলি আমরা হল ক্রিয়া। কারণ হল বিভবকে আমরা VH দ্বারা প্রকাশ করি, VBD, হল বিভব সমান হলো VBD। এখন খেয়াল করো, এখানে এই বিটা তুমি একটু আগে লেখছো, বিটা কি, চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক আবেশ বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। আমি এখানে চৌম্বক ক্ষেত্রই লিখলাম, চৌম্বক ক্ষেত্র। বিটা হলো, এই ভিটা হলো তারণ বেগ, ভিটা হলো তারণ বেগ। তুমি কিন্তু চলতড়িৎ অধ্যায়ে তারণ বেগের রাশিমালা দেখছো এবং তারণ বেগের রাশিমালার অঙ্ক করছো। তারণ বেগের রাশিমালা I=NAVE, তাহলে এই বেগ সমান কি হয়ে গেল, I/NAE। তাহলে এই তারণ বেগ, এই জায়গায় তুমি কি লিখতে পারো, I/NAE। আচ্ছা, এই ডিটা হলো দূরত্ব, এই ডিটা হলো দূরত্ব। তাহলে এই তারণ বেগের, যখন আমি চলতড়িৎ অধ্যায় পড়াইছি, এই রাশিমালা কিভাবে আসছে কিনা আমি তোমাকে কিন্তু বলে দিয়েছি, এবং এই রিলেটেড ম্যাথগুলো তুমি করছো। তাও আবার একটু বলছি, এই এনটা কি মুক্ত ইলেকট্রনের সংখ্যা, এনটা কি মুক্ত ইলেকট্রনের সংখ্যা, এটা কি ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ, এ ক্ষেত্রফল, এটা কি ক্ষেত্রফল। তাহলে বাচ্চারা, হল বিভবের সূত্র কি, VBD। যদি প্রশ্নের মধ্যে বেগের মান দেওয়া থাকে, তো তুমি বেগের মান এখান থেকে বের করতে ফেলো, বেগের মান। এটা ভিটা হলো তারণ বেগ, I/NAE। এই বেগের জায়গায় তুমি লিখতে পারো I/NAE। এটা লেখো হল তড়িৎ, হল তড়িৎ হলো VB। তাহলে তোমার হল বিভবের সূত্র কি, VBD। হল বিভবের সূত্র কি, VBD। আর হল তড়িতের সূত্র কি, হল তড়িতের সূত্র হলো VB। আচ্ছা, টর্ক টাউ ইকুয়াল NI/AB সাইন থিটা। টর্ক সূত্র কি, NI/AB সাইন থিটা। সহজভাবে বলি, যদি প্রশ্নের মধ্যে কোণের মান দেয়া না থাকে, তাহলে এই সাইন থিটা লেখার প্রয়োজন নাই, শুধুমাত্র কি লিখবা, NI/AB। শুনতে পেয়েছো কথা কি বললাম, যদি প্রশ্নের মধ্যে কোণের মান দেয়া না থাকে, তাহলে তুমি এই সাইন থিটা লিখবা না, শুধুমাত্র কি লিখবা, NI/AB। সাইন থিটা লেখার প্রয়োজন নাই, কোণের মান দেয়া থাকবে সাইন থিটা লিখবা। বাচ্চারা, এইখানে এই যে NIA, এই NI এটাকে বলি আমরা চৌম্বক ভ্রামক। এই NI এটাকে বলি আমরা চৌম্বক ভ্রামক, এই NI এটাকে কি বলি আমরা চৌম্বক ভ্রামক। তাহলে এই যে NIA, এই জায়গায় তুমি কি লিখতে পারো, M। তাহলে এই যে তোমার টর্ক, টাও সমান তুমি কি লিখতে পারতেছো, M × B।
তাহলে এই যে এন আই এ, এটাতেও কিন্তু অঙ্ক আসে। চৌম্বক ভ্রামক, চৌম্বক ভ্রামকের সূত্র কি? এন আই এ। এন কি তুমি জানো? পাক সংখ্যা, আই তড়িৎ প্রবাহ, এ ক্ষেত্রফল, বি চৌম্বক ক্ষেত্র। যদি প্রশ্নের মধ্যে কোণের মান দেওয়া থাকে সাইন থিটা লিখবা, অন্যদের সাইন থিটা লিখবা না। এই এন আই এটা কি? আমাদের চৌম্বক ভ্রামক। আচ্ছা খেয়াল করো, চৌম্বক ক্ষেত্র, এই চৌম্বক ক্ষেত্রটাকে তুমি লম্ব উপাংশে বিভক্ত করবা। তাহলে অনুভূমিক দিকে এই কোণটাকে ফাই দিলাম, অনুভূমিক দিকে এই চৌম্বক ক্ষেত্র কি হবে? বি কস ফাই। আর লম্ব দিকে এই চৌম্বক ক্ষেত্রের উপাংশটা কি হবে? বি সাইন ফাই। আমি এই চৌম্বক ক্ষেত্রটাকে লম্ব উপাংশে বিভক্ত করলাম। তাহলে অনুভূমিক দিকে উপাংশ কি হবে? বি কস ফাই। আর লম্ব দিকে উপাংশ কি হবে? বি সাইন ফাই। এই অনুভূমিক উপাংশটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি, আর উলম্ব উপাংশটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। তাহলে বাচ্চারা খেয়াল করো তো, তোমার এইচ সমান, এখানে এইচ সমান কি পাইছো? বি কস ফাই। ভি সমান তুমি কি পাইছো? বি সাইন ফাই। আচ্ছা, আবার তুমি খেয়াল করো, একটাকে তুমি আরেকটা দিয়ে ভাগ দাও, মনে করো 1 নং সমীকরণ 2 নং সমীকরণ, তুমি দিলা 2 ভাগ 1, তাহলে ভি বাই এইচ সমান কত হয়ে গেছে? বি সাইন ফাই বাই বি কস ফাই। বি এবং বি কি কাটা, এইচ টেন ফাই, তাই তো? আচ্ছা, আবার এই যে চৌম্বক ক্ষেত্রটার মান, তুমি এটা তো লব্ধির মান তুমি কেমনে বের করো? আর স্কয়ার সমান কত? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কস আলফা। তাহলে দেখো তো, এই যে অনুভূমিক এবং উলম্ব এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে তুমি যদি লেখো 2পি কিউ কস আলফা, আলফা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর কস 90 ডিগ্রি মান কত? 0। তাহলে এটা লেখার প্রয়োজন নাই। তাহলে তুমি কি দেখলা? যে এখানে এই বিটা কি? চৌম্বক ক্ষেত্র বা মুঠ প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র বা মুঠ প্রাবল্য। এইটা কি? অনুভূমিক উপাংশ বা অনুভূমিক প্রাবল্য। ভিটা কি? উলম্ব উপাংশ বা উলম্ব প্রাবল্য। আর এই ফাইটা হলো বিনতি কোণ, ফাইটা হলো বিনতি কোণ। এই ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, যে চৌম্বক মেরুতে বিনতি কোণ 90 ডিগ্রি হয়। এই লাইনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2বার আসছে, যে চৌম্বক মেরুতে বিনতি কোণ কত ডিগ্রি? চৌম্বক মেরুতে বিনতি কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। মুখস্থ রাখবা, চৌম্বক মেরুতে বিনতি কোণ 90 ডিগ্রি। তাহলে বাচ্চারা, চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ বি কস ফাই, চৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ বি সাইন ফাই। আর লব্ধির সূত্রটা কি? বি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আরেকটা তুমি কি পাইছো? ভি ইকুয়াল এইচ টেন ফাই। আরেকটা কোয়েশ্চন, অনুভূমিক উপাংশ
উলম্ব উপাংশের সমান হলে, অনুভূমিক উপাংশ উলম্ব উপাংশের সমান হলে বিনুতি কোণ 45 ডিগ্রি হয়। এই লাইনটা পরীক্ষায় আসে, অনুভূমিক উপাংশ উলম্ব উপাংশের সমান হলে বিনুতি কোণ 45 ডিগ্রি হয়। খেয়াল করো, তুমি এই অনুভূমিক এবং উলম্ব এর সূত্রটা কি জানো? ভি সমান কত? এইচ tan phi। তাহলে এই অনুভূমিক উপাংশটা যদি উলম্ব উপাংশের সমান হয়, ভি এবং এইচ সমান হয়, কাটলে কত হবে? 1। tan কত ডিগ্রি মান? 1। 45 ডিগ্রি মান 1। তার মানে অনুভূমিক উপাংশ উলম্ব উপাংশের সমান হলে বিনুতি কোণ 45 ডিগ্রি হবে। tan theta equal cos theta 1 tan theta 2। এই থিটা হলো প্রকৃত বিনতি, এই থিটা 1 হলো চৌম্বক মধ্যতলে কোণ, আর এই থিটা 2 হলো আপাত বিনতি। তাহলে থিটা কি? প্রকৃত বিনতি। থিটা 2 কি? আপাত বিনতি। আর থিটা 1 কি? চৌম্বক মধ্যতলে কোণ। I equal k tan theta। এখানে এই কেটা হলো গ্যালভানোমিটার ধ্রুবক। এই থিটাটা হলো বিক্ষেপ। যদি তোমার এই থিটার মানটা যদি ডিগ্রিতে থাকে, থাকলে তুমি I equal k tan theta ইউজ করবা। আর যদি থিটার মানটা রেডিয়ানে থাকে, I equal k theta ইউজ করবা। যদি প্রশ্নের মধ্যে কোণের মানটা কি থাকে? ডিগ্রিতে থাকে, তাহলে I equal k tan theta ইউজ করবা। আর যদি কোণের মানটা রেডিয়ানে থাকে, তুমি শুধু ইউজ করবা I equal k theta। মনে করো প্রশ্ন বললো যে π/2 বিক্ষেপ, π/2 রেডিয়ান, তাহলে তুমি ইউজ করবা k theta। আর যদি প্রশ্ন বলতো বিক্ষেপ 30 ডিগ্রিতে আছে, সূত্র কোণটা ইউজ করবা k tan theta। চৌম্বক প্রবেশতা হলো চৌম্বক আবেশ আর চৌম্বক প্রাবল্যের অনুপাত। চৌম্বক প্রবেশতাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি। চৌম্বক প্রবেশতা কি বললাম? চৌম্বক আবেশ আর চৌম্বক প্রাবল্যের অনুপাত। এই যে চৌম্বক প্রাবল্য, এই চৌম্বক প্রাবল্যের একক হলো এম্পিয়ার পার মিটার। এই চৌম্বক প্রাবল্য একক কি? চৌম্বক প্রাবল্যের একক হলো এম্পিয়ার পার মিটার। আচ্ছা, তাহলে চৌম্বক প্রবেশতা কি? চৌম্বক আবেশ এবং চৌম্বক প্রাবল্যের অনুপাত। তাহলে চৌম্বক প্রাবল্য কি হবে? চৌম্বক প্রাবল্য H সমান কি হবে? B/μ। তাহলে চৌম্বক প্রাবল্য কি হবে? চৌম্বক আবেশ এবং চৌম্বক প্রবেশতার অনুপাত। তাহলে চৌম্বক প্রবেশতা কি?
চৌম্বক আবেশ এবং চৌম্বক প্রাবল্যের অনুপাত। আর চৌম্বক প্রাবল্য কি? চৌম্বক আবেশ এবং চৌম্বক প্রবেশ্যতার অনুপাত। বাচ্চারা আরেকটা কথা মনে রাখবা, এটাও থিওরি আসে, চৌম্বক দৈর্ঘ্য আর জ্যামিতিক চৌম্বক দৈর্ঘ্য আর জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত হলো 0.85। চৌম্বক দৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত হলো 0.85। এটা কিন্তু এমসিকিউ আসে। চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত কত? 0.85। বাচ্চা আমরা এখন যে অধ্যায়টা পড়তেছি এই অধ্যায়ের অঙ্ক পরীক্ষায় কম ইম্পর্টেন্ট হয়। কথা কি বুঝতে পারছো? এই অধ্যায়ের থিওরিগুলা বেশি ইম্পর্টেন্ট। যেমন এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ডায়াচুম্বক, ফেরোচুম্বক, প্যারাচুম্বক পদার্থের বৈশিষ্ট্যগুলা এবং উদাহরণগুলা এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমাদের মেইন বই, আমি তো ক্লাসের পরে মেইন বই দেখাই দেবো, এছাড়াও তুমি শুনে রাখো, তুমি মেইন বই থেকে কি প্যারাচুম্বক, ডায়াচুম্বক এবং ফেরোচুম্বক এর বৈশিষ্ট্যগুলা এবং উদাহরণগুলা এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এই অধ্যায়টা। তুমি মেডিকেল এক্সাম দাও বা যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষা দাও, সেই ক্ষেত্রে তোমার বলবে নিচের কোনটি ফেরোচুম্বক পদার্থের উদাহরণ, নিচের কোনটি প্যারাচুম্বক পদার্থের উদাহরণ, কার পরিবিন্দু নেই, কার হিস্টেরিসিস নেই। কথা কি বুঝতে পারছো? এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু এইটা, যে ফেরোচুম্বক, প্যারাচুম্বক এবং ডায়াচুম্বক পদার্থের উদাহরণ। তাহলে আমি খাতায় যে সূত্রগুলো, তুমি খাতায় যে এখন পর্যন্ত যা লিখছো তা সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত 1 মিনিট দেখো। খাতায় যা লেখছো প্রথম থেকে লাস্ট পর্যন্ত 1 মিনিট দেখো। আমি এখন অঙ্ক শুরু করব, আগে তুমি 1 মিনিট খাতার লেখাটা আগে দেখে নাও, তারপরে আমি অঙ্ক শুরু করতেছি। তাহলে সূত্রগুলো একবার পড়া হয়েছে তোমাদের, তাই তো? আচ্ছা, এখন সবাই শীটের 1 নাম্বার কোয়েশ্চনটা দেখো। শীটের 1 নাম্বার কোয়েশ্চনটা দেখো। একটা হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের ব্যাসার্ধ দেয়া আছে, পাক সংখ্যা দেয়া আছে এতবার। নিউটনের মধ্যে তোমাদের মুখস্থ 4 পাই 10⁻⁷ টেসলা মিটার পার এম্পিয়ার। প্রশ্নে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে বলছে। এখন তুমি চৌম্বক ক্ষেত্রের যেহেতু পাক সংখ্যা আছে, চৌম্বক ক্ষেত্রে সূত্র কি হবে? μ0 Ni/2r। দেখো এই μ0 মান তুমি জানো, n এর মান দেয়া আছে, r এর মান দেয়া আছে, কিন্তু i এর মান দেয়া নাই। r এর মানটা তোমাকে বের করতে হবে। এখন এই i এর মানটা বের করতে হলো Q = IT। তাহলে i সমান কত হচ্ছে? Q/T। যেহেতু প্রশ্ন বলছে ইলেকট্রন, এই কিউটা কি হবে? ইলেকট্রনের চার্জ প্রতি সেকেন্ড, প্রশ্ন বলছে প্রতি সেকেন্ড, টি এর মান কত? 1, এত এম্পিয়ার। তাহলে প্রশ্নের মধ্যে এই আই এর মানটা দেওয়া ছিল না, আই এর মানটা আমরা বের করছি। কিউ ইকুয়াল কত? আইটি। আই সমান Q/T। প্রশ্ন বলছে ইলেকট্রন, কিউটা কি হবে? ইলেকট্রনের চার্জ। কারণ প্রত্যেকটা মান বসাই দিলে এখানে কি হয়ে যাবে? আনসার। বরাবরের মতো আবারও তোমাদের বলতেছি যে এই ক্যালকুলেশন নিয়ে, এই যে ভয়ঙ্কর মান, এটা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব, এই ক্যালকুলেশন নিয়ে তোমাদের মোটেও ভাবা দরকার নাই। তোমার কাজ হলো প্রশ্নটা পড়ে তুমি সূত্রটা বুঝছো কিনা। তোমার কাজ হলো যে তুমি প্রশ্নটা পড়ে বুঝছো কিনা, এই সূত্র দিয়ে করতে হবে। কারণ পরীক্ষায় যদি ক্যালকুলেটর থাকে তাহলে এইরকম ভয়ঙ্কর মান দেওয়া থাকবে, আর ক্যালকুলেটর নাই তাহলে এমন মানি দেওয়া থাকবে তোমার ক্যালকুলেটর লাগবে না, অথবা অপশনগুলো এমন ভাবে থাকবে যে তোমার ক্যালকুলেশন করার কোনো প্রকার প্রয়োজন পড়বে না। তাহলে আমি কি বলছি, যে ক্যালকুলেটর নিয়ে তোমার মোটেও ভাবার দরকার নাই। কাজ শুধু কি প্রশ্ন পড়ে তুমি বুঝবা এটা এই সূত্র দিয়ে করতে হবে, এটি তোমার কাজ। বাচ্চারা তোমরা 2 নাম্বার কোয়েশ্চনটা পড়ো। 2 নাম্বার কোয়েশ্চনটা তুমি যদি পড়ো, দেখো ব্যাস দেওয়া আছে
ব্যাসকে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কি হবে? ব্যাসার্ধ। পাক সংখ্যা দেয়া আছে 25, তড়িৎ প্রবাহ দেয়া আছে 4 এম্পিয়ার। তোমাকে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বের করতে বলছে। তো তুমি চৌম্বক ফ্লাক্স ঘনত্বের সূত্র জানো কিন্তু দুইটা, একটা হলো বৃত্তাকার কুণ্ডলী আর একটা হলো সোজা তার। তাহলে যেহেতু পাক সংখ্যা দেয়া আছে তাহলে বৃত্তাকার কুণ্ডলী সূত্র মিউ নট Ni বাই 2r। এই মিউ নটের মানটা তোমাদের মুখস্থ। 3 নাম্বার প্রশ্নটা পড়ো। 3 নাম্বার প্রশ্নের শুরুতেই দেখো বলছে একটি লম্বা সোজা তার। তো সোজা তারের সূত্র কি? মিউ নট I বাই 2 পাই a। দেখো এখানে দূরত্বের মান দেয়া আছে 6 সেন্টিমিটার, আমি এটাকে মিটারে নিয়ে গেলাম, বাকি সব মান দেওয়া আছে। প্রশ্ন কি বলছে? সোজা তারের চৌম্বক ক্ষেত্রের সূত্র কি? মিউ নট I বাই 2 পাই। বাচ্চারা তুমি যদি 4 নাম্বার প্রশ্নটা পড়ো, এই 3, 4 এবং 6 তিনটা অঙ্ক সেম। 3, 4 এবং 6 এই তিনটা অঙ্ক সেম। তাহলে এই চৌম্বক ক্ষেত্রের যখনই অঙ্ক, তোমার মাথায় সূত্র কাজ করবে করা দুইটা, একটা বৃত্তাকার কুণ্ডলী আর একটা সোজা তার। বৃত্তাকার কুণ্ডলী বলে সূত্র কি হবে? মিউ নট Ni বাই 2r। আর সোজা তার বলে সূত্র কি হবে? মিউ নট I বাই 2 পাই a। সবাই 5 নাম্বার প্রশ্নটা বড়। 5, সবাই 5 নাম্বার প্রশ্ন যদি প্রশ্ন পড়ো, তুমি প্রশ্নের দিকে তাকাও। 5 নাম্বার, এত ক্ষেত্রফল কার মান? a এর মান। এত পাক সংখ্যা কার মান? n এর মান। এত এম্পিয়ার তড়িৎ প্রবাহের মান I। এত টেসলা ফ্লাক্স ঘনত্ব কার মান? b। প্রশ্নে টর্কের মান চাইছে। তাহলে টর্কের সূত্র কি? Ni ab। যেহেতু কোণের মান দেয়া নাই তুমি সাইন থিটা লিখবা না, Ni ab। তো প্রশ্নের প্রথমেই ক্ষেত্রফল দেয়া আছে, পাক সংখ্যা দেয়া আছে, তড়িৎ প্রবাহ দেয়া আছে, চৌম্বক ক্ষেত্র দেয়া আছে। 6 নাম্বার তো আমরা একটু আগেই দেখলাম। 7 নাম্বার, যদি তুমি 7 নাম্বার প্রশ্নটা পড়ো, তো প্রশ্নের প্রথমেই বলছে এত টেসলা কার একক? চৌম্বক ক্ষেত্রের একক বা চৌম্বক ফ্লাক্স ঘনত্বের একক। এত বেগের মান দেয়া আছে, কোণের মান দেয়া, চৌম্বক বল থেকে, চৌম্বক বল। তাহলে আবার চৌম্বক ক্ষেত্রের মধ্যে যে বল সেটা চৌম্বক বল। তাহলে যেহেতু চৌম্বক ফ্লাক্স ঘনত্ব দেওয়া আছে তাহলে এখানে যে বলটা সেটা চৌম্বক বল। তুমি কিন্তু চৌম্বক বলের সূত্র জানো 3টা, একটা হলো বেগের মান দেওয়া থাকলে, একটা দৈর্ঘ্যের মান দেওয়া থাকলে, একটা তড়িৎ প্রবাহের মান, দুটো দেওয়া থাকলে। তাহলে এই অঙ্কটার মধ্যে তুমি দেখো প্রশ্নের মধ্যে বেগের মান দেওয়া আছে। তো বেগের মান দেওয়া থাকলে চৌম্বক বলের সূত্র কি হবে? কিউ ভিবি সাইন থিটা। বেগের মান দেওয়া থাকলে চৌম্বক বলের সূত্র কি হবে? কিউ ভিবি সাইন থিটা। এই 7 নাম্বার আর 10 নাম্বার দুটো অঙ্ক সেম। 7 নাম্বার এবং 10 নাম্বার দুটো অঙ্ক সেম। বাচ্চারা 8 নাম্বার কোয়েশ্চনটা তুমি যদি পড়ো, 8 নাম্বার প্রশ্ন তুমি পড়ো, বলছে এত মিটার দূরে দুটি সমান্তরাল পরিবাহী কয়টা? 2টা। এই যে একটা পরিবাহী, এর মধ্যে তড়িৎ প্রবাহ I1, এই যে একটা পরিবাহী, এর মধ্যে তড়িৎ প্রবাহ কত? I2। 2টা পরিবাহী, প্রত্যেকটিতে কি পরিমাণ ধরলাম? প্রত্যেকটিতে সমান পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, ধরলাম I। প্রত্যেকটিতে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়? আচ্ছা, পর প্রশ্ন, প্রতি মিটার দৈর্ঘ্যে L এর মান দেওয়া আছে 1, চৌম্বক বল দেওয়া আছে 2 × 10⁻⁶ নিউটন। 10⁻⁶ নিউটন। তাহলে বাচ্চারা চৌম্বক বলের মান দেওয়া আছে। তুমি কিন্তু জানো চৌম্বক বলের সূত্র কয়টা? 3টা। যেহেতু এখানে 2টা পরিবাহী, কয়টা পরিবাহী? 2টা পরিবাহী থাকলে চৌম্বক বলের সূত্রটা কি হয়? মিউ নট I1 I2 L বাই কত? 2 পাই d। তাহলে I1 I2 সমান কত? I, তাহলে গুণ দিলে কত হয়ে যাবে? I স্কয়ার।
2πd। তুমি এখান থেকে কার মান বের করবা? আই এর মান। প্রত্যেকটার মান দেয়া আছে। সবাই 9 নাম্বার কোশ্চেনটা পড়বা। 9 এখানে যে I1 I2 সমান কত? I, তাহলে I1 I2 I গুণ দিলে কত হয়ে যাবে? I স্কয়ার। 9 নাম্বার প্রশ্নটা পড়ো। বলছে এত মিটার, এই এমটা কিন্তু স্মল এম হবে প্রশ্নের মধ্যে, 0.5 এম এত মিটার। একটি সোজা তার এত ওয়েবার পার মিটার স্কয়ার চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে 2 ওয়েবার পার মিটার স্কয়ার। তড়িৎ প্রবাহের মান দেওয়া আছে 5 এম্পিয়ার। তোমাকে চৌম্বক বলের মান বের করতে বলছে। বাচ্চারা, তুমি চৌম্বক বলের সূত্র জানো কয়টা? 3টা। যেহেতু এখানে দৈর্ঘ্যের মান দেওয়া আছে, দৈর্ঘ্যের মান দেওয়া থাকলে চৌম্বক বলের সূত্র কি হবে? ILB সাইন থিটা, ILB সাইন থিটা। তো প্রথমটার মধ্যে থিটার মান বলছে লম্ব বরাবর কত ডিগ্রি? 90 ডিগ্রি। তুমি এখান থেকে এফ এর মানটা বের করবা। এরপরে তোমার থিটার মান কত দেওয়া আছে? 45 ডিগ্রি। বলের মানটা বের করবা। এরপরে প্রশ্ন হচ্ছে একই দিক 0 ডিগ্রি, তুমি বলের মানটা বের করবা। এরপরে প্রশ্নের মধ্যে বিপরীত দিক 180 ডিগ্রি, বলের মানটা বের করবা। দেখো তো, আই এর মান দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। থিটার মানটা এখন 90 ডিগ্রির জন্য, 45 ডিগ্রির জন্য, 0 ডিগ্রির জন্য এবং 180 ডিগ্রির জন্য 4টা মান বের করতে বলছে। 10 নম্বর অঙ্কটা তোমরা একটু আগেই করলাম। সবাই 11 নম্বর কোশ্চেনটা পড়ো। 11 নম্বর। সবাই 11 নম্বর কোশ্চেনটা পড়ো। যদি তুমি 11 নম্বর কোশ্চেন পড়ো, দেখো এত মিটার প্রস্থ, চৌম্বক আবেশ বি এর মান দেওয়া আছে, তারণ বেগ দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে হল তড়িৎ কত? তাহলে প্রস্থ দেওয়া আছে 2 মিটার, চৌম্বক আবেশ দেওয়া আছে 6 ওয়েবার পার মিটার স্কয়ার। তারপর তোমার বেগের মান দেওয়া আছে, বেগ এই হল বিভব এর অঙ্কগুলোর ক্ষেত্রে যদি বেগের মান দেওয়া থাকে তাহলে অঙ্কটা সহজ হয়ে যায়। তো প্রশ্নের প্রথমে তোমাকে বলছে হল তড়িৎ কত? তুমি জানো ভি বি, দুইটা মানে দেওয়া আছে ভি বি। তারপর তোমার বলছে হল বিভব ভি বি ডি, 3টা মানে দেওয়া আছে। এটা হলো হল তড়িৎ বের করতে বলছে, আর হল বিভব বের করতে বলছে। তাহলে তুমি 11 নম্বর অঙ্কটাও বুঝে ফেলছো। 12 নম্বর প্রশ্নটা পড়ো সবাই। 12 নম্বর প্রশ্ন যদি পড়ো, বলছে অনুভূমিক উপাংশ। প্রশ্ন বলছে অনুভূমিক উপাংশ উলম্ব উপাংশের, অনুভূমিক উপাংশ উলম্ব উপাংশের √3 গুণ, অনুভূমিক উপাংশ উলম্ব উপাংশের √3 গুণ তোমাকে বিনতি কোণ বের করতে বলছে। বিনতি কোণ, বাচ্চারা তুমি জানো ভি ইকুয়াল কত? এইচ tan ফাই। তাহলে এই যে তোমার এইচ সমান কত? ভি √3। এই ভি এবং ভি কাটা, 1/√3। tan কত ডিগ্রির মান? 1/√3। 30 ডিগ্রির মান 1/√3। এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। বাচ্চারা, তুমি যদি 13 নম্বর কোশ্চেনটা পড়ো, দেখো চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, এটা হবে প্রবল লেখা শীটের মধ্যে হবে প্রাবল্য। চৌম্বক ক্ষেত্র প্রাবল্য এর মান দেওয়া আছে 0.6, বিনতি কোণ π/3। বলছে অনুভূমিক উপাংশ, চৌম্বক ক্ষেত্র এর মান দেওয়া আছে 0.6, বিনতি কোণ দেওয়া আছে, বলছে অনুভূমিক উপাংশ কত? তো চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের সূত্রটা কি?
অনুভূমিক, তাহলে কি হবে কস বি কস ফাই, মানগুলো দেয়া আছে। তুমি যদি 14 নাম্বার কোশ্চেনটা পড়ো, 14, তুমি যদি 14 নম্বর কোশ্চেনটা পড়ো, দেখো মোট প্রাবল্য 78.02, মানে এই মানগুলো একটু চেঞ্জ করে দিলে কিন্তু তোমার ক্যালকুলেটর লাগবে না বাচ্চারা। তো তোমার অনুভূমিক উপাংশ দেয়া আছে 14.33, বলছে বিনুতি কোণ কত, আর বলছে উলম্ব উপাংশ কত। তাহলে তুমি জানো বি ইকুয়াল কত, সরি, অনুভূমিক উপাংশ সমান কত, বি কস ফাই। তুমি এখান থেকে কিন্তু বিনুতি কোণ বের করতে পারতেছো, বিনুতি কোণ। আবার প্রশ্নে কি চাইছে, আবার প্রশ্ন চাইছে উলম্ব উপাংশ। তাহলে এখানে বি এর মান দেয়া আছে, এইচ এর মান দেয়া আছে, ভি এর মান চাইছে। তুমি জানো বি স্কয়ার সমান কত, এই স্কয়ার প্লাস ভি স্কয়ার। তাহলে ভি কত হবে, রুট ওভার বি স্কয়ার মাইনাস এই স্কয়ার। ওকে, তার মানে তুমি কিন্তু এই অঙ্কটা বুঝে ফেলছো। সবাই 15 নাম্বার প্রশ্নটা বড়, 15 নম্বর প্রশ্ন কিন্তু তোমাকে আমি একটু আগেই বুঝাইছিলাম। 15 নম্বর প্রশ্ন করে দেখো, তোমাকে একটু আগে আমি কিন্তু বুঝাইছিলাম যে অনুভূমিক উপাংশ যদি উলম্ব উপাংশের সমান হয়। 15 নাম্বার, অনুভূমিক এবং উলম্ব উপাংশ যদি কি হয়, সমান হয়, বিনুতি কোণ 45 ডিগ্রি হয়। তাও আবার লিখতেছি ভি ইকুয়াল এইচ tan ফাই, ভি এবং এইচ সমান কত হয়ে গেল 1 tan ফাই। তাহলে ফাই কত ডিগ্রি হয়ে গেছে, 45 ডিগ্রি। এটা কিন্তু পরীক্ষায় খুব বেশি আসে বাচ্চারা। 16, 17 এই দুইটা অঙ্ক তোমাদের লাগবে না, 16, 17 দুটো অঙ্ক লাগবে না, কারণ এই দুটো অঙ্ক নতুন সিলেবাসে নাই। 16, 17 দুটো অঙ্ক কেটে দিতে পারো, নতুন সিলেবাসে নাই। 18 নাম্বার প্রশ্নটা পড়ো। দেখো তোমার গ্যালভানোমিটার ধ্রুবক কে এর মান দেওয়া আছে 5.5 tan ইনভার্স 3 এম্পিয়ার রেডিয়ান ইনভার্স, তখন রেডিয়ান দেওয়া আছে। তার মানে তোমার এখানে যে বিক্ষেপটা দেওয়া আছে 18 ডিগ্রি, 18 ডিগ্রি, তুমি এটাকে রেডিয়ানে নিয়ে যাবা, কারণ এটা রেডিয়ানে দেওয়া আছে, এটা রেডিয়ানে নিয়ে যাবা। ডিগ্রি থেকে তুমি রেডিয়ানে যেতে চাও, কি লিখবা, পাই বাই 180, কত হয়ে গেছে, পাই বাই 10, এত রেডিয়ান। এই মানটা রেডিয়ানে আছে, তুমি তাই এটাকে রেডিয়ানে নিয়ে নিছো। তাহলে গ্যালভানোমিটার ধ্রুবক আর বিক্ষেপের সূত্রটা কি, আই ইকুয়াল কে থিটা। মান যদি রেডিয়ানে থাকে, সূত্র কি আই ইকুয়াল কে থিটা। তাহলে কে এর মানও আছে, থিটার মানও আছে, দুইটা মান শুধু বসাই দিবা। কে এর মান কত, 5.5 tan ইনভার্স 3, আর থিটার মান কত, পাই বাই 10। তাহলে কত হয়ে গেল, 5.5 tan ইনভার্স 4 পাই এম্পিয়ার। বাচ্চারা তুমি যদি 19 নাম্বার প্রশ্নটা পড়ো, 19, আমি বলছিলাম যদি এই থিটার মান ডিগ্রিতে থাকে তুমি ইউজ করবা কে tan থিটা, আর যদি রেডিয়ানে থাকে সূত্র কোনটা ইউজ করবা কে থিটা। যদি এই মানটা রেডিয়ানে আছে, এই কারণে আমরা এই মানটাও রেডিয়ানে নিয়ে গেছি। তাহলে রেডিয়ান আর রেডিয়ান ইনভার্স কাটা যাবে, থাকবে কি এম্পিয়ার। তড়িৎ প্রবাহ একক কি এম্পিয়ার। 19 নাম্বার প্রশ্ন যদি পড়ো, ভালো করে পড়ো। 19 নাম্বার প্রশ্ন তুমি দেখো, প্রশ্ন বলছে তড়িৎ প্রবাহ যখন 2 এম্পিয়ার তখন বিক্ষেপ 30 ডিগ্রি। তড়িৎ প্রবাহ যখন 2 এম্পিয়ার তখন বিক্ষেপ কত ডিগ্রি, 30 ডিগ্রি। কারণ তড়িৎ প্রবাহ যদি 6 এম্পিয়ার হয়, তড়িৎ প্রবাহ যদি 6 এম্পিয়ার হয়, তাহলে বিক্ষেপ কত হবে। বাচ্চারা তুমি খেয়াল করো, তুমি আই সমান কি জানো, কে tan থিটা। আই সমান তুমি কি জানো, কে tan থিটা, তাই তো। তাহলে তুমি যদি এখন 2/1 করো, I2 বাই I1, কে এবং কে কাটা, tan থিটা 2 বাই tan থিটা 1। খেয়াল, প্রশ্ন ভালো করে খেয়াল করো, এই তড়িৎ প্রবাহ যখন 2 এম্পিয়ার তখন বিক্ষেপ 30 ডিগ্রি। তড়িৎ প্রবাহ যখন 6 এম্পিয়ার
তখন বিক্ষেপ কত, এই থিটাটা বের করতে বলছে। প্রশ্নে বলতে তড়িৎ প্রবাহ যখন 2 এম্পিয়ার, এই বিক্ষেপটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। তড়িৎ প্রবাহ যখন 6 এম্পিয়ার হবে, তখন এই বিক্ষেপটা কত হবে। তার মানে তোমাকে কি বের করতে বলছে, থিটা 2। এখানে তুমি থিটা 2 মানটা বের করবা। সবাই 20 নম্বর প্রশ্নটা পড়ো। সবাই যদি 20 নম্বর প্রশ্নটা পড়ো। 20 নাম্বার দেখো, প্রশ্নের মধ্যে চৌম্বক মধ্যতলে কোণ দেয়া আছে, আপাত বিনতি দেয়া আছে, প্রকৃত বিনতি চাইছে। প্রকৃত বিনতি তুমি শুধু জানো tan থিটা ইকুয়াল cos থিটা 2 cos থিটা 1 tan থিটা 2। তাহলে এই থিটাটা কি ছিল, প্রকৃত বিনতি, এটা তোমাকে বের করতে বলছে। চৌম্বক মধ্যতলে কোণ দেয়া আছে 60 ডিগ্রি এবং আপাত বিন্দু দেওয়া আছে 45 ডিগ্রি। তুমি এখান থেকে মানটা বের করবা। এই থিটা কি, প্রকৃত বিনতি। থিটা 1 কি, চৌম্বক মধ্যতলে কোণ। আর থিটা 2 কি, আপাত বিনতি। বাচ্চারা 21 নাম্বার প্রশ্নটা পড়ো। 21 নাম্বার কি, ফেরোচৌম্বকত্ব যে তাপমাত্রায় প্যারাচৌম্বকে পরিণত হয় তাকে কুরি তাপমাত্রা বলে। তার মানে এটা কি, তোমার থিওরি, তোমার মুখস্থ করতে হবে। বাচ্চারা আমি তোমাকে আবারও বলতেছি, তোমার ফেরু, প্যারা, ডায়া এর পার্থক্য, মানে এর বৈশিষ্ট্য, এর উদাহরণ এই অধ্যায়ের অঙ্কের থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি আবারও বলতেছি, বারবার বলতেছি, ফেরু, প্যারা, ডায়া এর বৈশিষ্ট্যগুলা এবং উদাহরণগুলা অবশ্যই তুমি মেইন বইতে সুন্দর করে পড়বা। যদিও আমি একটু পরে দেখাই দেবো, কিন্তু তারপরেও তুমি মেইন বইতে সুন্দর করে পড়বা। আচ্ছা, তার মানে তুমি 21 নাম্বারটা থিওরি মুখস্থ। 22 নম্বর প্রশ্নটা পড়ে দেখো তো তুমি পারো কিনা। 22 নম্বর প্রশ্নটা পড়ো, দেখো তুমি পারো। চৌম্বক মেরুতে বিনতি কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। এরপর তুমি 23 নম্বর প্রশ্নটা পড়ে দেখো তো তুমি 23 নম্বরটা পারো। চৌম্বক দৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত কত। চৌম্বক দৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত হলো 0.85। ঠিক আছে, তার মানে তোমার এখানে 23টা অঙ্ক আছে। 23টা অঙ্ক আমাদের শেষ হয়ে গেল। বাচ্চারা টাইপ 1 বের করো। টাইপ 1, টাইপ 1 এর 1 নাম্বার অঙ্কটা। টাইপ 1 এর 1 নাম্বার অঙ্ক প্রশ্ন পড়ো। তোমাকে চৌম্বক ক্ষেত্রে টাইপ 1 এর 1 নাম্বার অঙ্ক। দেখো, তোমাকে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে বলছে। আমি তোমাকে বারবার বলছিলাম, প্রশ্ন পড়ে তুমি যদি না বুঝো যেটা বৃত্তাকার নাকি সোজা তাপ, না বুঝলে তুমি দেখবে প্রশ্নের মধ্যে পাক সংখ্যা আছে কিনা। এই অঙ্কের মধ্যে পাক সংখ্যা নাই। পাক সংখ্যা না থাকলে সূত্র কি হবে, লম্বা তারের, সোজা তারের μ0I/2π। এর মান দেয়া আছে 2, তড়িৎ প্রবাহ দেয়া আছে কত, 70, আর μ0 এর মান তোমাদের মুখস্থ। তাহলে প্রশ্ন পরে তুমি না বুঝো তাহলে কিন্তু তুমি এভাবে করবা। কারণ তুমি খেয়াল করে দেখো তো, এই যে μ0 4π tan ইনভার্স 7 তোমাদের মুখস্থ। আই এর মান কত, 70, 2π এর মান কত 2। তাহলে এই যে 4π আর এই 4π কাটা, tan ইনভার্স 7। তাহলে তুমি দেখো তো, এই যে অঙ্কটা করছো, এই যে মানগুলো দেওয়া আছে, তোমার কিন্তু ক্যালকুলেটর লাগে নাই। আমি বারবার বলতেছি যে শীটের মধ্যে কোন অঙ্কটার মধ্যে ক্যালকুলেটর লাগলো, কোন অঙ্কটার মধ্যে ক্যালকুলেটর লাগলো না, এগুলো নিয়ে মোটেও তুমি ভাববা না। এটা ভার্সিটি, যে ভার্সিটিতে ক্যালকুলেটর আছে মানগুলো এমন ভাবে থাকবে ক্যালকুলেটর লাগবে। যে ভার্সিটিতে ক্যালকুলেটর নাই এমন ভাবে থাকবে তোমার ক্যালকুলেটর লাগবে না। শুনতে পাইছো? তোমার কাজ হলো প্রশ্নটা পড়ে তুমি বুঝছো কিনা এই সূত্র বুঝলে অঙ্ক শেষ। তাহলে চৌম্বক ক্ষেত্র বের করতে বলছে। চৌম্বক ক্ষেত্র সূত্র করা দুইটা, একটা বৃত্তাকার কুণ্ডলী আর একটা সোজা তার। আমি বলছিলাম প্রশ্ন পড়ে তুমি যদি না বোঝো এটা বৃত্তাকার না সোজা তার, সেক্ষেত্রে তুমি কেমনে বের করবা। পাক সংখ্যা থাকলে বৃত্তাকার, পাক সংখ্যা না থাকলে সোজা তার।
1 2 সেম অঙ্ক, আর টাইপ 1 এর 1 2 সেম অঙ্ক। আর 3 নাম্বার যে অঙ্কটা, 3 নাম্বার অঙ্কটা হলো আমি আজকে যে রিটেন পার্ট পড়াইছি, রিটেন পার্টের 1 নাম্বার অঙ্কটা হুবহু। 4 নাম্বার অঙ্ক সূত্র, 4 নাম্বার প্রশ্ন পড়ো সূত্র। দেখো বলছে বৃত্তাকার, তো বৃত্তাকারের 4 নাম্বারটা, বৃত্তাকারের সূত্র কি? মিউ নট ni বাই 2r, মিউ নট ni বাই কত 2r। এখন তুমি দেখো তো এখানে বলছে আর ব্যাসার্ধের বৃত্তাকার একটি তারের, এখানে কিন্তু পাক সংখ্যার মান ডিরেক্টলি বলা নাই, একটি বলা আছে, তাহলে এক পাক বিশিষ্ট, যদি এক পাক বিশিষ্ট হয় n এর মান কত 1, যদি n এর মান 1 হয় সূত্র কি হচ্ছে মিউ নট i বাই 2r। তারপর তুমি 5 নাম্বারটা পড়ো, 5 নাম্বার প্রশ্নটা পড়ো যে পরস্পর খুব কাছাকাছি অবস্থিত দুটি ঋতু পরিবাহী দুটি তারের দুটি সমমানের, আচ্ছা বাচ্চারা খেয়াল করো তো, দুইটা সমমান, দুইটার মান কি সমান, দুটার মান এই মানটা এবং এই মানটা কি সমান, কিন্তু দুটোর দিক কি বিপরীত, দুটার মান সমান দিক বিপরীত, তাহলে তোমার এখানে মোট চৌম্বক ক্ষেত্রের মানটা কত হবে 0। দুটার মান সমান দিক কি বিপরীত, লব্ধি চৌম্বক ক্ষেত্রটা কত হবে 0। তার মানে দেখো তো, এটা যদি আমি B1 বলি, এটাকে যদি B2 বলি, দুটার মান সমান, দুটার মান কি সমান দিকটা কি বিপরীত, তাহলে লব্ধিটা কত হচ্ছে 0। প্রশ্ন এটাই বলছে দুইটার মান সমান কিন্তু দিকটা কি বিপরীত, তাহলে চৌম্বক মোট চৌম্বক আবেশটা কত হচ্ছে 0। এটা হলো 5 নাম্বার। টাইপ 1 এর বাকিগুলো তুমি পারবা, আমি আশা করি বাকিগুলো তোমাকে বাড়ির কাজ দিয়ে দিলাম। আচ্ছা এখন তুমি টাইপ 2 তে যাবা। বাচ্চারা টাইপ 1 এর 1 নাম্বারটা পড়ো। 1 টেসলা সমান তুমি জানো 1 টেসলা কত নাম্বার অঙ্ক জানি বললাম 16 নাম্বার। আমি কিন্তু তোমাকে লিখে দিছিলাম 1 টেসলা সমান 1 ওয়াই বার পার মিটার স্কয়ার বা 10⁴ গাউস। ঠিক আছে, এটাই 16 নম্বর অঙ্ক, এটা 17 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কের আনসার এইটা। আর 17 নম্বর অঙ্ক দেখো কি প্রশ্ন কি বলছে, 10 টেসলা কত, 1 টেসলা যদি 10⁴ গাউস হয় 10 টেসলা কি হবে 10 দিয়ে কি গুণ। টাইপ 1 বাকিগুলো তোমাকে বাড়ির কাজ দিয়ে দিলাম, আশা করি পারবা। টাইপ 2 তে যাও। টাইপ 2 টাইপ 2 এর 1 নাম্বার প্রশ্নটা তুমি যদি পড়ো, টাইপ 2 এর 1 নাম্বার প্রশ্ন দেখো, চৌম্বক ক্ষেত্রের মধ্যে যে বল সেটা অবশ্যই চৌম্বক বল, চৌম্বক ক্ষেত্রের মধ্যে যে বল সেটা অবশ্যই চৌম্বক বল। তো প্রশ্নের মধ্যে তোমাকে বলছে দেখো এত দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মান দেওয়া আছে। বাচ্চারা দৈর্ঘ্যের মান দেওয়া থাকলে চৌম্বক বলের সূত্র কি আই এল বি সাইন থিটা। দৈর্ঘ্যের মান দেওয়া থাকলে চৌম্বক বলের সূত্র কি আই এল বি সাইন থিটা। যেহেতু কোণের মানটা দেওয়া নাই সাইন থিটা লেখার প্রয়োজন নাই, আই এল বি সাইন থিটা। আবার বলি কোণের মান দেওয়া নাই সাইন থিটা লেখার প্রয়োজন নাই। আর প্রশ্নে বলেও দিছে লম্ব হবে, কি বলছে লম্ব হবে, তার মানে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত 1। তাহলে এখানে দেখো তো তোমার তড়িৎ প্রবাহ দেওয়া আছে 2, দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, তুমি মিটারে নিলা। তারপর তোমার তড়িৎ চৌম্বক ক্ষেত্রের মান দিয়েছে 0.2 টেসলা, 0.2 তুমি যদি ভগ্নাংশে নাও 2 বাই কত 10, মানে ভগ্নাংশে নিলে তোমার ক্যালকুলেশন করতে কি হয় সুবিধা হয়। তাহলে এটা এবং এটা কাটা, 4/100 0.04, তার মানে দশমিক থেকে তুমি যদি ভগ্নাংশে নাও তোমার ক্যালকুলেশন করতে কি হবে সুবিধা হবে, তাহলে তোমার ক্যালকুলেটর লাগবে না। বাচ্চারা সবাই 2 নাম্বার কোশ্চেনটা পড়ো, 2 নাম্বার টাইপ 2 এর 2 নাম্বার কোশ্চেনটা পড়ো। টাইপ 2 এর 2 নাম্বার প্রশ্নটা পড়ো, 2 নাম্বার। দেখো প্রশ্ন বলছে একটি চৌম্বক ক্ষেত্রের লম্ব বরাবর একটি প্রোটন একই চৌম্বক ক্ষেত্রের লম্ব বরাবর চলমান একটি আলফা কণার বল যদি কি হয় সমান বল অনুভব করে তাদের দ্রুতির অনুপাত চাইছে, ফাইন। তার মানে প্রশ্ন বলছে খেয়াল করো, আমি প্রোটন এর চার্জ ই ধরলাম, তাহলে আলফা কণার চার্জ দেয় আছে কত 2, আলফা কণার চার্জ কত দেয়া আছে 2, ফাইন।
কারণ প্রশ্নে বেগের অনুপাত চাইছে, কার অনুপাত? বেগের অনুপাত। প্রশ্নে বলে দিছে যে প্রোটন এবং আলফা তারা সমান বল অনুভব করে, সমান বল অনুভব করে। ভালো কথা। শুধু কি কিউ ভিবি সাইন থিটা, কিউ ভিবি সাইন থিটা। যেহেতু চার্জের মান দেওয়া আছে আর বেগের মান চাইছে, এই কারণে এই যে বি সাইন থিটা আর বি সাইন থিটা কাটা, বেগ গুলাকে এক পাশে নিয়ে আসলাম আর চার্জ গুলাকে এক পাশে নিয়ে গেলাম। আলফার চার্জ কত দেওয়া আছে? 2e, আর প্লুটোনের চার্জ কত দেওয়া আছে? e, কত হয়ে গেছে? 2। তাহলে এটা হলো প্লুটোন এবং আলফার যে বেগের যে অনুপাতটা চাইছে, কত হয়ে গেছে? 2। আশা করি তুমি বুঝতে পারছো। বাচ্চারা 3 নাম্বারটা তুমি পারবা, 4 নাম্বারটা মুখস্থ বিদ্যা থিওরি, 5 নাম্বারটা যদি পড়ো, 5 নাম্বার তুমি দেখো বাচ্চারা, এক্স অক্ষ বরাবর তোমার দেয়া আছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এক্স অক্ষ বরাবর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ দেয়া আছে। ওয়াই অক্ষ বরাবর তড়িৎ ভেক্টর দেয়া আছে। বলছে চুম্বকীয় ভেক্টর কোন অক্ষ বরাবর হবে? তাহলে বাচ্চার মন যদি শোনো, একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ দেওয়া আছে, ওয়াই অক্ষ দেওয়া আছে, বাকি যে মানটা আছে সেটা কোন অক্ষ বরাবর হবে? জেড অক্ষ বরাবর। মানে যেটা বাকি আছে, মনে করো এক্স দেয়া আছে, জেড দেয়া আছে, বাকি মানটা কোন অক্ষ বরাবর হবে? ওয়াই অক্ষ বরাবর। মনে করো ওয়াই দেয়া আছে, জেড দেয়া আছে, বাকি মানটা কোন অক্ষ বরাবর হবে? এক্স অক্ষ বরাবর, মানে যেটা বাকি আছে। আর এগুলো অলওয়েজ ধনাত্মক দিকে হয়। কোন দিকে হয়? ধনাত্মক দিকে। তার মানে এখানে এক্স অক্ষ দেওয়া আছে, ওয়াই অক্ষ দেওয়া আছে, বাকি মানটা কোন অক্ষ বরাবর হবে? জেড অক্ষ বরাবর। এবং জেড অক্ষ বরাবর কি? ধনাত্মক দিকে, ক্যাকেপ। এই গুণটা সর্বদা কোন দিকে হয়? ধনাত্মক দিকে হয়, ক্যাকেপ। তাহলে অপশন মনে করো একটা দেওয়া আছে এরকম মাইনাস কে, আর একটা দেওয়া আছে প্লাস কে। অবশ্যই তুমি কোনটা দেখাবা? প্লাস কে দেখাবো। অবশ্যই কোনটা দেখাবা? প্লাস কে। তাহলে কি বললাম? যে অক্ষটা বাকি থাকে ওই অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে, বাকি আছে কোনটা? বাকি মানটা কোন অক্ষ বরাবর হবে? অবশ্যই জেড অক্ষ বরাবর। এবং এর দিকটা সর্বদা কি হয়? ধনাত্মক দিকে। দিকটা সর্বদা কোন দিকে হয়? ধনাত্মক দিকে। এই কারণে প্লাস কে। তুমি টাইপ 2 এর বাকিগুলো পারবা, আমি আশা করি বাকিগুলো তুমি পারবা। 7 নাম্বারটা তুমি যদি দেখতে চাও, 7 নাম্বারটা বাচ্চারা, তুমি 7 নাম্বারটা যদি দেখো, টাইপ 2 এর 7, তুমি লরেন্স বল যে জানো সেটা কি? কিউ, যে আবার লিখতে যাও, তড়িৎ বল আর চৌম্বক বলের সমষ্টি, তড়িৎ বল আর চৌম্বক বলের সমষ্টি। তাহলে এটা কি? কিউ ই, আর চৌম্বক বলটা কি? কিউ ভি ক্রস বি। তুমি যদি কিউ কমন নাও, কি হচ্ছে? এটা হলো লরেন্স বল। এটা কিন্তু পরীক্ষায় এমসিকিউ আসে, প্রায় সময় আসে। তো 7 নম্বর অঙ্কটা তুমি দেখো, যে তোমার কাছে মনে হইতে পারে যে আনসার, আনসার সি নাম্বারটা। 7 নম্বর দেখো, তোমার কাছে মনে হতে পারে আনসার কি? সি নাম্বারটা। কিন্তু আনসার তো সি নাম্বারটা না, কারণ সি নাম্বারটা দেখো তো এগুলোর উপর ভেক্টর চিহ্ন দেওয়া নাই। সি নাম্বার এটার উপর কি চিহ্নগুলো দেওয়া নাই? ভেক্টর চিহ্ন দেওয়া নাই। এর জন্য আনসার সি হবে না, আনসার কি হবে? ডি। আনসার কি হবে? ডি। তো 7 নম্বরটা তুমি আশা করি বুঝতে পারছো যে আনসার সি নাম্বারটা কেন নয়, কারণ সি নাম্বারটার মধ্যে কি ভেক্টর চিহ্নগুলো দেওয়া নাই, এই কারণে আনসার সি হবে না, আনসার কি হবে? ডি। তুমি টাইপ 2 এর 15 নাম্বার দেখো, টাইপ 2 এর 15 নাম্বার আনসার এ, টাইপ 2 এর 16 নাম্বার আনসার সি, আনসার কি? সি। তার মানে তুমি বুঝে ফেলছো এগুলো, আনসার সি। কারণ টাইপ 2 এর 16 নাম্বার দেখো, সি আর ডি এর মধ্যে দেখো, টাইপ 2 এর 16 নাম্বার, সি আর ডি এর মধ্যে পার্থক্য কি? ডি নাম্বারটার মধ্যে, ডি নাম্বারটা দেওয়া আছে, ডি নাম্বারটার মধ্যে কিউ এর উপরও ভেক্টর দেওয়া আছে, কিন্তু চার্জ তো স্কেলার রাশি, এর উপর তো ভেক্টর চিহ্ন হবে না, এই কারণে আনসারটা ডি হবে না, আনসার কি হবে? সি। টাইপ 3
মাত্র টাইপ 3 আমি একটু আগে যে অধিক গুরুত্ব সহকারে যেগুলো বলতেছিলাম, ডায়া, প্যারা, ফেরো, ঠিক আছে, এর বৈশিষ্ট্য এবং তোমার উদাহরণগুলো ভালো করে পড়তে হবে। এইগুলো পরীক্ষায় কিভাবে আসছে এরকম 1-2টা এক্সাম্পল দেওয়া আছে, কিন্তু তুমি মেইন বই থেকে বৈশিষ্ট্যগুলো আরো সুন্দর করে পড়বা, উদাহরণগুলো অবশ্যই সুন্দর করে মুখস্থ করবা, ঠিক আছে। তাহলে আমাদের এই চতুর্থ অধ্যায়টা একটা ক্লাসেই শেষ হয়ে গেল। খুব সহজ একটা চ্যাপ্টার ছিল, একটা ক্লাসে শেষ হয়ে গেল বাচ্চারা। টাইপ 1, টাইপ 2, টাইপ 3 যে অঙ্কগুলো আমার মনে হয়েছে তুমি বাসায় নাও পারতে পারো, এই অঙ্কগুলো আমি করে দিলাম। বাকিগুলো তুমি চেষ্টা করো, না পারলে অবশ্যই তুমি আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবা, আমি অবশ্যই তোমাকে বুঝাই দিব। তাহলে টাইপ তোমার আমাদের চতুর্থ অধ্যায়টা শেষ হয়ে গেল। সবাই সুন্দর করে গুছায় ফেলো। এখন আমি যারা মেডিকেল কোচিং করবে ওদের জন্য বইটা দাগাই দিব, ওরা বইটা দাগায় ফেলবে, ঠিক আছে। ভালো থাকো। আর আরেকটা কথা বলে নেই, যেহেতু থিওরি বেশি, থিওরিটা একটু বেশি হবে, থিওরিটা একটু বেশি ইম্পর্টেন্ট, অঙ্কের চেয়েও থিওরি বেশি ইম্পর্টেন্ট। তো আমার যারা ভার্সিটি কোচিং করতেছো ওরাও একটু এই অধ্যায়ে বইটা একটু দাগায় ফেলো, তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে। এখন আমি বইটা দাগাবো। তাহলে বাচ্চারা তোমরা তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ও চৌম্বকত্ব বের করো। বরাবরের মতো আবারও বলতেছি যে 2020 এডিশন নাকি 2019 এডিশন, এটা আমাদের কোনো পার্থক্য না, কারণ বইগুলোর মধ্যে একই রকমই আছে, সামান্যতম পার্থক্য, এর জন্য আমাদের এত ইফেক্ট পড়বে না। তাহলে সবাই টেক্সট বুক বের করো, তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ও চৌম্বকত্ব। এখানে এই লাইনটা দেখাও, 1819 খ্রিস্টাব্দে ডেনমার্কের তড়িৎ প্রবাহের চৌম্বকীয় আবিষ্কার করেন। তারপর তুমি এখানে যাও, দেখো এখানে দেওয়া আছে যে তুমি যে আবিষ্কার করছেন এখানে কয়েকটা সিদ্ধান্তগুলা 1, 2, 3, 4 চারটা সিদ্ধান্ত দাগাও। চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়, এখানে তুমি ইকুয়েশনটা দাগায় রাখো, ইকুয়েশনটা দাগায় রাখো। এই সংজ্ঞাটা ওইটা দাগায় রাখতে পারো। একটি একক চার্জ মানে কিউ এর মান 1, একক বেগে ভি এর মান 1, চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে থিটা মান 90 ডিগ্রি, তার মানে সাইন 90 ডিগ্রি মানে কত 1। একক চার্জ কিউ এর মান 1, একক বেগ ভি এর মান 1, সমকোণে সাইন 90 ডিগ্রি এর মানও কি 1। গতিশীল হলে যে বল লাভ করে তাই চৌম্বক ক্ষেত্রের মান। এখানে এই লাইনটা দেখায় ফেলতে পারো যে একটি চৌম্বক শলাকাকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে উত্তর মেরু যে দিক নির্দেশ করে সেটা হয় চৌম্বক ক্ষেত্রের দিক। তার মানে উত্তর মেরু, এই যে উত্তর মেরুটা স্পেশালি দাগায় রাখো যে উত্তর মেরুটা যে দিক নির্দেশ করে সেটাই কি হবে চৌম্বক ক্ষেত্রের দিক। আমরা চৌম্বক ক্ষেত্রের দিক কি ম্যাক্স ওয়েলের কর্ক স্ক্রু সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি, ম্যাক্স ওয়েলের কর্ক স্ক্রু সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। তাহলে এখানে আমরা কি দেখলাম যে উত্তর মেরু যে দিক নির্দেশ করবে সেটা কি হবে চৌম্বক ক্ষেত্রের দিক। ফাইন। এখন তুমি এখানে যাও যে সুষম চৌম্বক ক্ষেত্র চার্জের উপর ক্রিয়াশীল বল কি কি বিষয়ের উপর নির্ভরশীল। তুমি এখানে ইকুয়েশন লিখে রাখতে পারো, এস ইকুয়াল কিউ ভিবি সাইন থিটা, কিউ ভিবি সাইন থিটা। তা তুমি দেখো তো এই যে চৌম্বক ক্রিয়াশীল বলটা কার উপর নির্ভর করতেছে, চার্জের উপর, কার উপর নির্ভর করতেছে বেগের উপর, কার উপর নির্ভর করতেছে চৌম্বক ক্ষেত্রের মানের উপর, কার উপর নির্ভর করতেছে তাদের মধ্যবর্তী কোণের উপর। তাহলে সুষম চৌম্বক ক্ষেত্রের চার্জের উপর ক্রিয়াশীল বল কি কি বিষয়ের উপর নির্ভরশীল, আমরা ইকুয়েশন থেকে বুঝতে পারতেছি চার্জের উপর, বেগের উপর, চৌম্বক ক্ষেত্রের উপর, তাদের মধ্যবর্তী কোণের উপর। ফাইন। এখন তুমি এই যে চৌম্বক ফ্লাক্স, মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু এককগুলা খুব প্রয়োজন, এককগুলা চৌম্বক ফ্লাক্সের ইকুয়েশনটা আমি ক্লাসে আলোচনা করছি, তাও বই দাগায় রাখো। এই চৌম্বক ফ্লাক্সের এককগুলা আমি ক্লাসে শুধুমাত্র একক লিখছিলাম ওয়েবার, কিন্তু ওয়েবার ছাড়াও কিন্তু আরো 2টা একক আছে। চৌম্বক ফ্লাক্সের এককটা কি আমি যখন একটু আগে ক্লাস নিলাম, ক্লাসের মধ্যে শুধুমাত্র কি লিখছিলাম ওয়েবার, কিন্তু ওয়েবার ছাড়াও 2টা একক আছে। যেগুলো মেডিকেল পরীক্ষার জন্য এককগুলা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব একক কি ওয়েবার পার মিটার স্কয়ার। এই যে একক চৌম্বক ফ্লাক্স ঘনত্বের একক কি ওয়েবার মিটার স্কয়ার। এখানে আরো বেশ কিছু একক আছে, এই এককগুলো দাগায় রাখতে পারো, এককগুলো ইম্পর্টেন্ট।
আমি ক্লাসে কিন্তু লিখে দিয়েছিলাম 1 টেসলা সমান 1 ওয়েবার পার মিটার স্কয়ার 10⁴ গাউস। এছাড়াও কিন্তু এখানে বাড়তি আরেকটা একক আছে, নিউটন পার এম্পিয়ার পার মিটার। এককটা দাগায় রাখতে পারো, ইম্পর্টেন্ট। এই টেসলার সংজ্ঞাটা, গাউসের সংজ্ঞাটা, ওয়েবার সংজ্ঞাটা শুধু রিডিং পড়ার জন্য, তারপরে বায়োট-স্যাভার্টের সূত্র। বায়োট-স্যাভার্টের সূত্র কি? তড়িৎ প্রবাহের সমানুপাতিক, তড়িৎ প্রবাহের দৈর্ঘ্যের সমানুপাতিক। এই 4টা লাইন বাসায় পড়বা, 4টা লাইন বায়োট-স্যাভার্টের সূত্র। বায়োট-স্যাভার্টের সূত্রের প্রয়োগ, এই সূত্রের প্রয়োগের কিন্তু আমরা অনেকগুলো অঙ্ক করছি, সূত্রের প্রয়োগের অনেকগুলো অঙ্ক করছি। যেমন লম্বা সোজা তারের ক্ষেত্রে বি ইকুয়াল মিউ নট I/2 পায়ে, তোমাকে কিন্তু অনেকগুলো অঙ্ক তুমি করছো। বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে মিউ নট Ni/2r, অনেকগুলো অঙ্ক করছো, শুধু ইকুয়েশনটা দাগায় রাখলেই হবে, এতটুকুই। তারপরে গতিশীল চার্জের উপর খেয়াল করো, গতিশীল চার্জের উপর চৌম্বক বল, লরেন্জ বল। গতিশীল চার্জের উপর চৌম্বক বল, লরেন্জ বল, এই টপিকসটা বের করো। গতিশীল চার্জের উপর চৌম্বক বল, লরেন্জ বল, এই টপিকসটা বের করো। বের করে দেখো এখানে লেখা আছে চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল চার্জের উপর চৌম্বক বলের মান ও দিক। পাইছো? চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল চার্জের উপর চৌম্বক বলের মান ও দিক। এখানে এই লাইনটা দেখো যে কোনো চার্জকে চৌম্বক ক্ষেত্রে রাখলে ওই চার্জটি চৌম্বক বল অনুভব করবে কিনা। আবারও বলতেছি, খেয়াল করো যে কোনো চার্জকে চৌম্বক ক্ষেত্রে রাখলে ওই চার্জটি চৌম্বক বল অনুভব করবে কিনা। চৌম্বক বল অনুভব করবে কিনা তাকে দুইটা শর্ত পূরণ করতে হবে, দুইটা শর্ত। কয়টা শর্ত পূরণ করতে হবে? দুইটা। 1, 2, এই দুটো লাইন দাগাও সবাই। তারপরে এখানে যাও, আমি ক্লাসেও তোমাকে ক্লাস খাতায় লিখে দিছি যে তুমি তো জানো F ইকুয়াল কিউ ভিপি সাইন থিটা। আমি বলছিলাম থিটার মান, এই চৌম্বক বলের মানটা কার উপর নির্ভর করে? থিটার উপর নির্ভর করে। তাহলে সাইনের সর্বোচ্চ মান কত? 1। সাইন কত ডিগ্রির মান? 1। সাইন 90 ডিগ্রির মান 1। তার মানে থিটার মান যদি 90 ডিগ্রি হয়, চার্জটি সর্বাধিক বল অনুভব করবে। থিটার মান যদি 90 ডিগ্রি হয়, যদি হয়, চার্জটি সর্বাধিক বল অনুভব করবে। দেখায় রাখো এটা। এবার লরেন্জ বল নিয়ে ক্লাসে আমি অনেকক্ষণ আলোচনা করছি এবং অনেকগুলো এক্সাম্পল দিছি লরেন্জ বলের ইকুয়েশনটা নিয়ে, অনেকগুলো। তুমি শুধু দাগায় রাখো, তোমার ক্লাস খাতাতে লেখা আছে। তারপর তুমি এই জানার বিষয়গুলো দাগায় রাখো, জানার বিষয়গুলো 1, 2, 3, 4, 5, এই জানার বিষয়গুলো দাগায় রাখো। হল বিভব বা হল ক্রিয়া ক্লাসরুমে অনেকক্ষণ আলোচনা করছি। এই সংজ্ঞা তো পরীক্ষায় আসবে না, তাও সংজ্ঞাটা নিয়ে ক্লাসে আলোচনা করছি, তাও একটু শুধু দাগায় রাখো। এই ইকুয়েশনটা তোমার ক্লাস খাতায় লেখা আছে, এই ইকুয়েশনগুলো ক্লাস খাতায় লেখা আছে। হল ভোল্টেজ, এই লাইনটা দাগায় রাখো। হল ভোল্টেজ প্রতি একক আয়তনে চার্জ বাহকের সংখ্যার ব্যস্তানুপাতিক। আমি এই কোয়েশনে কিন্তু তোমার ক্লাসরুমে অনেক সুন্দর করে লিখে দিছি যে হল বিভব, ক্লাস খাতাটা দেখতে পারো Na। তাহলে এই হল বিভবটা এই মুক্ত ইলেকট্রন সংখ্যার কি ব্যস্তানুপাতিক, এটা এখানে লেখা। এই হল বিভবটা কি? মুক্ত ইলেকট্রন সংখ্যার ব্যস্তানুপাতিক। তারপর টর্ক নিয়ে ক্লাসে অনেক আলোচনা করছি, ক্লাস খাতাটাই যথেষ্ট, এখানে দাগানোর কিছু নাই। এই হিসাব অঙ্কটা একটু বাসায় করে ফেলবা। দুটি বৃত্তাকার লুপের ব্যাসার্ধের অনুপাত 1:3 হলে, চৌম্বক ভ্রামক পরস্পর সমান হলে তার দুটির মধ্যে তড়িৎ প্রবাহের অনুপাত। এই অঙ্কটা বাসায় একটু করে ফেলবা। ব্যাসার্ধ অনুপাত 1:3 হলে তোমার তড়িৎ প্রবাহের অনুপাত কত হচ্ছে? 9:1। এই অঙ্কটা বাসায়, এখানে সলিউশন করা আছে, একটু বাসায় করে ফেলো, তাহলে ভালো হবে।
এখানে একটা লাইন দেখায় ফেলো যে ইলেকট্রন স্পিন ও চৌম্বক ক্ষেত্র, ইলেকট্রন স্পিন ও চৌম্বক ক্ষেত্রের উপরে লেখা আছে এক বোর ম্যাগনেটন, এক বোর ম্যাগনেটন। লাইনটা কোথায় লেখা আছে? যারা বই খোঁজাখুঁজি করতেছো যে ইলেকট্রন স্পিন ও চৌম্বক ক্ষেত্র, এটা বের করো। ইলেকট্রন স্পিন ও চৌম্বক ক্ষেত্রের উপরের লাইনে এক বোর ম্যাগনেটন সমান কত? 9.27 10⁻⁻24 দেখায় ফেলো। এই লাইনটা শুধুমাত্র রিডিং পড়বা। এই পেজটা যে ভূচৌম্বকত্ব, পৃথিবীর চৌম্বকত্ব এর উপাদান, শুধুমাত্র রিডিং পড়বা, রিডিং পড়বা। পৃথিবী একটি বিরাট চুম্বক, পৃথিবী একটি বিরাট চুম্বক, এই লাইনটা দেখায় ফেলো। পৃথিবী একটি বিরাট চুম্বক। এই সংজ্ঞাগুলো একটু ইম্পর্টেন্ট হয়। ভূচুম্বক মেরু, পৃথিবী একটি চুম্বক, এর দুটি মেরু আছে, এদের নাম ভূচুম্বক মেরু। চুম্বক অক্ষ, ভূচুম্বক দুই মেরুর সংযোজক কাল্পনিক রেখাকে চুম্বক অক্ষ বলে। চুম্বক মধ্যতল, চুম্বকের চুম্বক অক্ষ দিয়ে অঙ্কিত কাল্পনিক উলম্ব তলকে চুম্বক মধ্যতল বলে। ভৌগোলিক অক্ষ, ভৌগোলিক দুই মেরুর সংযোজক কাল্পনিক রেখার নাম ভৌগোলিক অক্ষ। ভৌগোলিক মধ্যতল, ভৌগোলিক অক্ষের মধ্য দিয়ে যে উলম্ব তল কল্পনা করা হয় তাকে ভৌগোলিক মধ্যতল বলে। চৌম্বক দৈর্ঘ্য আর জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত, এগুলো তোমার ক্লাস খাতায় লিখে দিছি, এটা ইম্পর্টেন্ট। চৌম্বক দৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত কত? 0.85, এটা তোমার ক্লাস খাতায় লেখা আছে। আচ্ছা, চৌম্বক দ্বিমেরু ভ্রামক বা চৌম্বক মোমেন্ট এর একক কি? এম্পিয়ার পার মিটার স্কয়ার। ভূচুম্বকত্বের উপাদান মোট তিনটি। মোট কয়টি? তিনটি। বিচ্যুতি কোণ, বিনতি কোণ, ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্য। তারপর তোমার এখানে চৌম্বক পদার্থের কয়েকটি বিশেষ ধর্ম, চৌম্বক পদার্থের কয়েকটি বিশেষ ধর্ম। চৌম্বক দ্বিপুল ভ্রামক এর একক, চৌম্বক আবেশ নিয়ে অনেক আলোচনা করছি। কুড়িবিন্দুটা ইম্পর্টেন্ট, কুড়িবিন্দু সংখ্যাটা পড়বা, কুড়িবিন্দুটা খুব ইম্পর্টেন্ট, সংখ্যাটা পড়বা। চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব একক নিয়ে তোমার সাথে অনেকক্ষণ আমি আলোচনা করছি ক্লাসে। চৌম্বক প্রাবল্য ইকুয়েশনটা আমি তোমার ক্লাস খাতায় লিখে দিছি, চৌম্বক প্রাবল্যের ইকুয়েশনটা। চৌম্বক প্রাবল্যের একক কি? ক্লাস খাতায় লেখা আছে, এম্পিয়ার পার মিটার। চৌম্বক প্রবেশতা, এইটাও তোমার ক্লাস খাতায় আমি লিখে দিছি, চৌম্বক প্রবেশতা ইকুয়েশনটা তোমার ক্লাস খাতায় লেখা আছে, এর মানটাও তোমার খাতায় লেখা আছে। এককটা দেখায় ফেলতে পারো, এককটা। বাচ্চারা এই অঙ্কটা একটু করে ফেলবা। এই সূত্রটা তোমার ক্লাস খাতায় লেখা আছে, কিন্তু আমি এর কোনো এক্সাম্পল দিই নাই। তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে তোমার চৌম্বক প্রাবল্য আছে, চৌম্বক আবেশ আছে, খেয়াল করো। চৌম্বক আবেশ বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব কার মান? বি এর মান। চৌম্বক প্রাবল্য কার মান? এইচ এর মান। চৌম্বক প্রবেশতা চাইছে, তার মানে দেখো এই যে এইচ এর মান আছে, চৌম্বক আবেশের মান আছে, চৌম্বক প্রবেশতার মান চাইছে। তুমি তো এই সূত্র ইকুয়েশনে তোমার ক্লাস খাতা লিখে দিছি। চৌম্বক প্রবেশতা কি? চৌম্বক আবেশ এবং চৌম্বক প্রাবল্যের অনুপাত, চৌম্বক আবেশ এবং চৌম্বক প্রাবল্যের অনুপাত। তাহলে মানগুলো বাসাইলে আনসার, এরকম করে একটু বাসায় করে ফেলো। এই ইকুয়েশনটা ক্লাস খাতায় লেখা আছে, কিন্তু এর কোনো এক্সাম্পল আমি দেই নাই। একটা অঙ্ক বাসায় করে ফেলবা। তো এইচ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, মিউ এর মানটা চাইছে। এই যে আমরা এই তোমার খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় ঢুকতেছি, যে চৌম্বক পদার্থের শ্রেণী বিভাগ। প্যারা চুম্বক, ডায়া চুম্বক, ফেরু চুম্বক, ফেরি চুম্বক, প্রতি ফেরু চুম্বক। এখানে আমি কিন্তু ক্লাসে তোমাকে অসংখ্যবার বলছি প্যারা, ফেরু, ডায়া উদাহরণ এবং বৈশিষ্ট্য। তুমি মেডিকেল এক্সাম দাও বা যে কোনো ভার্সিটি এক্সাম দাও, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি বললাম? প্যারা, ফেরু, ডায়া এর উদাহরণ এবং বৈশিষ্ট্য। তাহলে এই যে প্যারা চুম্বকের উদাহরণগুলা, সংজ্ঞাটা তোমার মন চাইলে একটু পড়তে পারো, সংজ্ঞা তোর পরীক্ষায় আসবে না, তোমার মন মনে করো অতিরিক্ত মন চাইলো সংজ্ঞাটা একটু রিডিং করলাম, কিন্তু উদাহরণগুলো ইম্পর্টেন্ট।
তারপরে তোমার ডায়াচুম্বক, ডায়াচুম্বকের উদাহরণগুলো ইম্পর্টেন্ট, এই যে উদাহরণগুলো ইম্পর্টেন্ট। এই যে তোমার ফেরোচুম্বক, ফেরোচুম্বকের উদাহরণগুলো ইম্পর্টেন্ট, এই যে ফেরোচুম্বক, ফেরোচুম্বকের উদাহরণগুলো ইম্পর্টেন্ট। আর এখানে আসো দেখো যে ফেরো, প্যারা, ডায়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে যে ফেরো বৈশিষ্ট্য, প্যারার বৈশিষ্ট্য এবং ডায়াচুম্বকের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলোর পাশে উদাহরণগুলো দেওয়া আছে, খেয়াল করো বৈশিষ্ট্যগুলোর পাশে উদাহরণগুলো দেওয়া আছে। তাহলে এই বৈশিষ্ট্যগুলা অবশ্যই অনেক মনোযোগ দিয়ে পড়বা, দাগায় দাগায় পড়বা, ইম্পর্টেন্ট। চুম্বক ডোমেন এর এই মানগুলা এই ছকটার স্থায়ী চুম্বক, সংকর ধাতু ব্যবহারগুলা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। সংকর, স্থায়ী চুম্বক, স্থায়ী চুম্বক পারমেলয় এর জন্য লোহা, নিকেল, সংকর ধাতু। সিরামিক চুম্বক এর জন্য কি আয়রন অক্সাইড, বেরিয়াম অক্সাইডের সংকর ধাতু এর ব্যবহার। কাঁচা লোহা, এটা বেশি ইম্পর্টেন্ট, কাঁচা লোহা, লোহা এবং 4% সিলিকনের মিশ্রণ থাকে। স্টেলয় বা কাঁচা লোহার ক্ষেত্রে লোহা এবং 4% সিলিকনের মিশ্রণ থাকে। এগুলো একটু পড়বা বাসায়, হ্যাঁ। হিস্টেরিসিস লুপটা খেয়াল করো, মনোযোগ দাও। হিস্টেরিসিস লুপটা কি, এখান তুমি এদিকে কি দিলা, চৌম্বক প্রাবল্য, এই দিলা তুমি তড়িৎ প্রবাহের মাত্রা। খেয়াল করো আমি কি বললাম, এদিকে কি চৌম্বক প্রাবল্য, এই তড়িৎ প্রবাহের মাত্রা। খেয়াল, মনোযোগ দিয়ে খেয়াল করবা চিত্রটা। তুমি চৌম্বক প্রাবল্য মানে এইচ এর মান বাড়াচ্ছ, আয়ের মানও বাড়তেছে। মনোযোগ দাও, মনোযোগ দাও। এইচ এর মানটা তুমি কি বাড়াচ্ছ, আয়ের মানও বাড়তেছে। বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেল, এরপরে এইচ এর মান যদি বাড়ে আয়ের মানটা আর বাড়বে না। এইচ এর মান বাড়ার পরেও আয়ের মান বাড়বে না। যে অবস্থানে এইচ এর মান বাড়ার পরেও আয়ের মান কি আর বাড়ে না, সেটাকে বলি আমরা সম্পৃক্ত মান। সেটাকে কি বলি আমরা, সম্পৃক্ত মান। কথা কি শুনতে পাইছো? যে অবস্থানে দাও এখানে এইচ এর মান বাড়তেছে, আয়ের মানও বাড়তেছে। যে পর্যায়ে যাওয়ার পরে এইচ এর মান বাড়ার পরেও আয়ের মান আর বাড়বে না, ওই অবস্থানটাকে কি বলি আমরা, সম্পৃক্ত মান। দাগায় ফেলো। অবশ্যই আমার কথা তুমি বুঝতে পারছো যে এইচ এর মান বাড়াইতেছি, আয়ের মানও বাড়তেছে। যে অবস্থানে যাওয়ার পরে এইচ এর মান বাড়ার পরেও আয়ের মান আর বাড়বে না, ওইটাকে কি বলবো আমরা, সম্পৃক্ত মান। এই যে সম্পৃক্ত মান। এখন আমি এইচ এর মান কমাচ্ছি, আয়ের মানও কমতেছে। এই অবস্থানে আসার পর যেহেতু ওয়াই অক্ষের উপর, এটা যেহেতু ওয়াই অক্ষের উপর এর ভূত শূন্য হবে, মানে এইচ শূন্য, তার মানে এই অবস্থানে এইচ এর মান শূন্য। এইচ এর মান শূন্য কিন্তু আয়ের মান আছে। যে অবস্থানে এইচ এর মান শূন্য কিন্তু আয়ের মান আছে, ওইটাকে বলি আমরা রিমেন্যান্স, অবশিষ্ট চুম্বকত্ব বা রিমেন্যান্স। তাহলে যে অবস্থানে কি বললাম, যে অবস্থানে এইচ এর মান শূন্য কিন্তু আয়ের মান আছে, ওইটা কি বলি আমরা, অবশিষ্ট চুম্বকত্ব বা রিমেন্যান্স। তাহলে আমি এই জায়গায় কি করলাম, যে অবস্থানে এইচ এর মান বাড়ার পরেও আয়ের মান বাড়বে না, সেটা সম্পৃক্ত মান। যে অবস্থানে এইচ এর মান শূন্য কিন্তু আয়ের মান আছে, সেটা কি, অবশিষ্ট চুম্বকত্ব বা রিমেন্যান্স। এবার আমি এইচ এর মান আরো কমাচ্ছি, আয়ের মানও কমতেছে। এই জায়গায় আসার পরে খেয়াল করো, এই জায়গায় আসার পরে আয়ের মান শূন্য কিন্তু এইচ এর মান আছে। যে অবস্থানে আয়ের মান শূন্য কিন্তু এইচ এর মান আছে, সেটাকে বলি আমরা নিগ্রহ বল। সেটা কি বলি আমরা, নিগ্রহ বল। তাহলে কি খেয়াল করলা, যে এই জায়গা থেকে এইচ এর মান বাড়তেছে, আয়ের মানও বাড়তেছে। যে অবস্থানে যাওয়ার পরে এইচ এর মান বাড়লেও আয়ের মানের কোনো পরিবর্তন হয় না, সেটা কি বলি আমরা, সম্পৃক্ত মান। এইচ এর মান কমাচ্ছ, এই জায়গায় আসার পর এইচ এর মান শূন্য কিন্তু আয়ের মান আছে। যে জায়গায় এইচ এর মান শূন্য কিন্তু আয়ের মান আছে, সেটা কি, রিমেন্যান্স বা অবশিষ্ট চুম্বকত্ব। এরপর তুমি এইচ এর মান আরো কমাচ্ছ, এই জায়গায় আসার পরে আয়ের মান শূন্য কিন্তু এইচ এর মান আছে। যে জায়গায় এইচ এর মান আছে কিন্তু আয়ের মান শূন্য, সেটাকে বলি আমরা নিগ্রহ বল।
শুনতে পাইছো? আর এই সবটাকে বলি আমরা হিস্টেরিসিস। এই সবটাকে কি বলি আমরা? এই সবটা হলো হিস্টেরিসিস। তাহলে এই অবস্থানে সম্পৃক্ত মান, এই অবস্থানে রিমেন্যান্স বা অবশিষ্ট চুম্বকত্ব, এই অবস্থানে নিগ্রহ বল, আর এই সবটা হলো হিস্টেরিসিস। তুমি রিডিং পড়লেই বুঝতে পারবা কাহিনীটা। এই জায়গাটার মূল জায়গাটা আমি তোমাকে বলে দিলাম। সম্পৃক্ত মান, অবশিষ্ট চুম্বকত্ব বা রিমেন্যান্স, নিগ্রহ বল, আর এই সবটাকেই বলি আমরা হিস্টেরিসিস চক্র। সবটাকে বলি আমরা হিস্টেরিসিস চক্র। তো আমি তোমাকে দাগাই দিলাম এই অধ্যায়টা। এছাড়াও মেডিকেল যারা কোচিং করতেছো, তারা কোচিং থেকে যদি এক্সট্রা কোনো ইনফরমেশন দেয়, ওই ইনফরমেশনগুলো অবশ্যই কালেক্ট করবো, অবশ্যই ওইগুলো পড়বা। আর যারা ভার্সিটি এক্সাম দিচ্ছ, যতটুকু দেখাই দিচ্ছি এতটুকুই এনাফ। আর যারা মেডিকেল কোচিং করতেছো, তোমাদের কি বললাম যে আমি যেগুলো দেখাই দিচ্ছি, এছাড়াও এক্সট্রা ইনফরমেশন যদি দেয়, যেমন ডায়া, পেরো, ফেরা, আমি হোসেন স্যারের বইয়ের উদাহরণগুলো দেখাই দিচ্ছি। মেডিকেল যারা কোচিং করতেছো, আরও এক দুটো উদাহরণ হয়তো বা বাড়তে পারে, উদাহরণগুলো লিখে ফেলবা। তার মানে আমার ক্লাস ছাড়াও এক্সট্রা ইনফরমেশন যেগুলো মেডিকেল কোচিং দিচ্ছে, অবশ্যই এগুলো তুমি পড়তেছো। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমাদের চতুর্থ অধ্যায়টা আজকে শেষ হয়ে গেল। চমৎকারভাবে সুন্দর করে, সহজ একটা চ্যাপ্টার ছিল, অত সুন্দর করে বাসায় তোমরা গুছায় ফেলো। ভালো থাকো, সুস্থ থাকো।